এই যে হামলা করছে এটাও তারা জেনে শুনে করছে। আমি কিন্তু একটা প্রশ্ন করেছি, আপা কিন্তু জবাব দেন। পাপি আপা এত উল্লেখযোগ্য একজন নেত্রী, উনি যে 999 খবর দিতে বললেন, আপা আপনারা কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমি দেখি নাই। পাপি আপার এই বক্তব্য আমি দেখি নাই, ভাইরাল হয়েছে, আপনি চাইলে দেখতে পারবেন। আমি দেখি নাই প্রথমত। জি আপা, আপনি চাইলে দেখতে পারেন, আমার কাছে রেকর্ড আছে, আমি চাইলে সময় থাকলে দেখাবো। সে টক শোতে আছে। আমি আশা করি বিএনপি একটি অনেক বড় দল, তাদের এই বড় দলের যদিও লাগাম তারা টেনে ধরতে পারছেন না। জামাত ইসলাম এমন সংগঠন যে তার নারীকে প্রোটেকশন দিতে পারে না, তারা কি জয়লাভ করবে? জামাত তার নারীদের প্রোটেকশন দিতে পারছে না। গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় জামাত কি তার বডিগার্ড দিয়ে দিবে মহিলাদের সাথে? দীর্ঘ 17 বছর তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেখেছি, কিন্তু সর্বশেষ যেটা হয়েছে 36 জুলাইয়ের মধ্যে দিয়ে, যেটা সেই মাফিয়া, সেই স্বৈরাচার সরকারটাকে পালিয়ে যেতে হয়েছে। তার এই সরল স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই, যে হিজাব পরা অবস্থায় ফ্যাসিবাদের আমলে তিনি ভয় পেতেন। মিরে জামাত যে বলেছেন যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন, আমি মনে করি সারা বাংলাদেশের দিকে একটু নজর রাখতে হচ্ছে। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগান তার মাধ্যমে তৈরি হয়েছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ইতিমধ্যে একটা আলাদা ইমেজ এই জাতির সামনে উপস্থাপিত হয়েছে। জামাতের মহিলাদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ করা হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। ঢাকা 8 আসনের যে পাটোয়ারি, সে যে একের পর এক যে মানে বাজে মন্তব্য করছে একজন বর্ষিয়ান নেতা সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশ কিংবা প্রবাসে, নিশ্চয়ই সবার মুখে এবং সবার আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই হয়তো নিজ নিজ আপনাদের পছন্দের যে প্রার্থী, সেই প্রার্থী কতটুকু প্রচারণা চালাচ্ছে কিংবা চালাতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সেগুলো আপনাদের নিজেদের হয়তো আলোচনায় রয়েছে। আর নিশ্চয়ই এই আলোচনা থাকাই স্বাভাবিক। আমরা আজকে মাই টিভি সংলাপে কথা বলবো সেই জাতীয় নির্বাচন নিয়ে, গণভোট নিয়ে। এছাড়া ভোটের মাঠে কিন্তু জমে উঠেছে কথার লড়াই। সেই লড়াইয়ের ব্যাপারেও আসলে শীর্ষ নেতাদের মুখ থেকে আমরা বিভিন্ন কথা শুনছি। সেই কথাগুলো নিয়েও আমরা চেষ্টা করব আজকের এই সংলাপে আলোচনা করতে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে দুজন যারা, তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাম পাশে রয়েছেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি অধ্যাপক ডক্টর ফেরদাউস সারা খানম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রথমেই হেলেন জেরিন খান আপনাকে দিয়েই শুরু করি। সেটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের দর্শকরা জানেন যে এবার আপনি হয়তো নিজে সরাসরি ভোট করছেন না, করাচ্ছেন। ইতিমধ্যেই হয়তো আপনার এলাকায় বা আশেপাশে, আপনি যেহেতু মহিলা দলেরও নেত্রী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তো সেইখান থেকে আমরা একটু প্রথমেই নারীদের যে বিষয়টি সেটি একটু শোনার আগে আজকে একটু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ময়মনসিংহের একটু বক্তব্য কোট করছি। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে একটি দল, এটি তিনি বোধ করি ইঙ্গিত করেছেন জামাতকে। কারণ গতকালকে ঠিক একই পরিভাষায় বিএনপি আওয়ামী লীগের পরিভাষায় কথা বলছে, এরকম আমরা শীর্ষ নেতা থেকে শুনেছিলাম। এই যে কথার লড়াই, দুইটি দলই যারা একসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল, আন্দোলন করেছে, তারা এখন দুইজনই পলাতক ফ্যাসিবাদী দলের এই একজন আরেকজনকে তাদের স্বরূপে খুঁজে পাচ্ছে। এটির বিষয়ে কি বলবেন? এটির কি কথার কথা, না এর মধ্যে আসলে কোনো বাস্তবতা আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এসছেন তাকেও। আমি একটু কারেকশন দিই, আমি অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি না, আমি মানে জয়েন্ট সেক্রেটারি। আমি অ্যাসিস্ট্যান্ট বলে ফেলেছিলাম, জি এটি ভুল করেছি। জি, মহিলা দলের। আর বিএনপির হলো আমি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক। নিশ্চয়ই। আরেকটা হলো নির্বাচন আমি কোর্ট মানে নমিনেশন আমাকে দেওয়া হয় নাই, কিন্তু আমি মানে ক্যান্ডিডেটের পক্ষে বিভিন্ন জায়গায় কাজ করছি। বিশেষ করে 17 আসনে আমাদের বিএনপি চেয়ারম্যান তার আসনে মূলত কাজ করছি। তো
এছাড়াও ধরেন যে যেহেতু সেন্ট্রাল নেত্রী হিসাবে সব জায়গায়, আর গতকালকে আমাদের আরেকটা টিম করা হয়েছে, সেটা হলো নির্বাচন পরিচালনা কমিটি, আমাদের যে উপকমিটি করা হয়েছে সেখানে আমাকে রাখা হয়েছে সারা বাংলাদেশের, যেটা সেন্ট্রাল করা হয়েছে। তা আমি মনে করি সারা বাংলাদেশের দিকে একটু নজর রাখতে হচ্ছে সেই দিক থেকে। আরেক যেটা আপনি বলেছেন যে দীর্ঘ নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা আসলে যেটা বলতে চাই সেটা যে নির্বাচনের আগে কিংবা নির্বাচনকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষ একে অপরের সম্পর্কে বক্তব্য তো রাখেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেইটা আমি মনে করি জনগণ সেই বক্তব্যকে স্বাগতই জানায়, কারণ এটাও একটা গণতান্ত্রিক চর্চা। কিন্তু সেই বক্তব্য কখনোই যেন কুরুচিপূর্ণ না হয়, সেই বক্তব্যে কখনোই যেন উত্তাপ না ছড়ায়, সেই বক্তব্য কখনোই যেন নির্বাচন বানচাল হতে পারে কিংবা সংঘাতে পরিণত হতে পারে, সেই ধরনের বক্তব্য আসলে জাতি প্রত্যাশা করে না। সেটাই ছিল এই দীর্ঘ বছরের মানুষের প্রত্যাশা। সেই জায়গা থেকে আমি বলবো যে এখন পর্যন্ত যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্য নিয়ে কিছু কিছু বক্তব্য নিয়ে তো আসলে মানুষ কিংবা আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা প্রত্যাশা করি আমাদের বিপরীত যেই দলটি আছে, কিংবা শুধু দল না, তার একটা জোটে পরিণত হয়েছে, সেই জোটের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসবে না যেটা নিয়ে জাতি মানে দুশ্চিন্তায় পড়বে, কিংবা জাতি সেই পূর্বের যেই কুরুচিপূর্ণ বক্তব্য শুনে শুনে তারা আসলে ক্লান্ত এবং জারি মানে বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। যে দীর্ঘ 17 বছর তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেখেছি, কিন্তু সর্বশেষ যেটা হয়েছে 36 জুলাইয়ের মধ্যে দিয়ে, যেতে সেই মাফিয়া সেই স্বৈরাচার সরকারটাকে পালিয়ে যেতে হয়েছে। তাই সেই ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু কোনো পক্ষ থেকে আসুক এটা প্রত্যাশা করি না। আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার ইতিমধ্যে একটা আলাদা ইমেজ এই জাতির সামনে উপস্থাপিত হয়েছে, যেটা তার ছিল তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং যেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয় জয় করেছিল, এবং মানুষের কাছে শুধুমাত্র তিনি অনন্য না, অসাধারণ না, তিনি সর্বজন গৃহীত, এবং শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই সেটা কিন্তু প্রমাণিত হয়েছে তার সর্বশেষ তার জানাজার মধ্য দিয়ে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একই। কিন্তু তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক একইভাবে তার বাবা তার মা যেমন কখনো মানে বিপরীত যে দল থাকে তাদেরকে মানে এমন কোনো আঘাত করে, কেমন এমন কোনো অবাস্তব অবান্তর এবং পার্সোনালি কাউকে আঘাত করে এই ধরনের বক্তব্য তারা রাখে না। সেটা আমাদের চেয়ারম্যানও কিন্তু সেই জায়গাতেই অবস্থান করছে। আপনি দেখেছেন যে আপনি আজকে এটা বললেন, সেখানেও কিন্তু একটা সৌন্দর্য আছে, কোনো একটা নাম দলের নাম উচ্চারণ করেন নাই, কিংবা ধরেন কোনো ব্যক্তিকে যারা এই যে মানে এমন উত্তাপ ছড়াচ্ছেন যে বক্তব্যগুলা, সেই ব্যক্তির নাম ধরে কোনো কিছু বলেন নাই। এটাও কিন্তু একটা সৌন্দর্য, এটাও কিন্তু মানে রাজনীতির যে এটার কি বলবো যে সুন্দর রূপ সেটা কিন্তু উপস্থাপিত হয়। একটু জামাত আমিরের একটু কথা কোট করি। জি, উনি আজকে দক্ষিণাঞ্চল সফরে ছিলেন, খুলনা যশোর অঞ্চল, সেখানে কিন্তু বলেছেন যে কাউকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন। এটি তিনি করেছেন, এটি জামাতের আমির। আর হচ্ছে নির্বাচনের ফল 5টি বিশ্ববিদ্যালয় সংসদের মতোই হবে, এটি তিনি খুলনা সমাবেশে বলেছেন মানুষের সামনে। দেখেন জামাতের পক্ষ থেকে তারা তাদের যে পজিটিভ দিক আছে সেটা উপস্থাপন করবে, সেটাই স্বাভাবিক। তবে আর একটা হলো যে পায়ে পাড়া দিয়ে যেটা বলেছেন, আমি তো সেটা বিপরীত দিক দেখছি। পায়ে পাড়া দিয়ে যে ঝগড়ার হচ্ছে সেটা তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10 দলীয় যে জোটটি হয়েছে, এবং তাদের যে একটি আজকেও আপনারা দেখেছেন যে এনসিপির ঢাকা 8 আসনের যে পাটোয়ারি, সে যে একের পর এক যে মানে বাজে মন্তব্য করছে একজন বর্ষিয়ান নেতা সম্পর্কে, আমাদের আব্বাস ভাই সম্পর্কে। তিনি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে অনেকবার নির্বাচন করেছেন, এবং সেই নির্বাচনে কিন্তু সে যে বিপক্ষের যারা এসে কোনো দিন কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে অথবা তার বিপরীত যে ক্যান্ডিডেট তাদেরকে কেন্দ্র করে কিন্তু পার্সোনালি কখনো কোনো মানে কি বলবো ঝগড়া বিবাদের কোনো
অবস্থা সৃষ্টি হয় নাই। কিন্তু এবারই দেখা গিয়েছে যে এই যে 10 দলীয় জোট থেকে যে পাটোয়ারিকে দেওয়া হলো, সে তো প্রথম থেকেই একটা বেফাঁস বক্তব্যের এক্সাম্পল হিসেবে, আইকন হিসেবে বাংলাদেশে নতুনভাবে এই যে মাফিয়াদের মধ্যে যেমন কিছু ছিল, যেমন ধরেন ওবায়দুল কাদের, যেমন ধরেন হাসান মাহমুদ, কিংবা মাফিয়ার প্রধান শেখ হাসিনা নিজেই ছিলেন, কি এই তারই কিন্তু এই কারণেই বলা হচ্ছে যে আমাদের যে বিএনপি চেয়ারম্যান যেটা বলেছেন যে ও পতিত সরকারের যেভাবে কথা বলতে সে একইভাবে কিছু নেতারা যে বক্তব্য দিচ্ছে। তো আমি মনে করি যে এই যে যে গায়ে পাড়া দিয়ে যে মানে ঝগড়া করা কিংবা নির্বাচনকে বানচাল করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতাদের প্রতি আপনি বলছেন। আমি না এনসিপি এবং জামাতের আপনি দেখেন এই যে গতকালকে না গত পরশু যে জামাতের একজন নেতা এই যে বিশেষ করে ডাকসু এবং ডাকসুকে কেন্দ্র করে যে বক্তব্য দিল, যে ডাকসু সংসদে যে যেটা হতো যে আগে মদের আড্ডা ছিল কিংবা নারীদেরকে যে আমি এটা আসলে এই ধরনের কথা উচ্চারণই করতে চাই না, এটা নারী জাতির জন্য আমি একটা কলঙ্ক। অথচ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, তো এগুলো কি এই ধরনের বক্তব্য? আমরা তো আসলে দলকে নিয়ে কি জামাত খুব বেশি আপত্তি আছে? দলকে নিয়ে বিএনপি নিয়ে দলকে নিয়ে কিছুদিন আগে জামাতের আমির যে বক্তব্য দিলেন এবং সেটা নিয়ে যেইভাবে একটা ট্রল হয়েছে, আপনি জানেন যে বিখ্যাত একটা গানের যে উনি যে বক্তব্যটা দিয়েছে যে সুসময়ে বাইরে ছিল, এখন তারা আসছে, এখন কুকু কুকু করে যে ধরনের বক্তব্য রেখেছে, অথবা জামাতের যে জেনারেল সেক্রেটারি যে ধরনের বক্তব্য রাখছে, তা আমি মনে করি যে এগুলো আরও শালীনতার মধ্যে আসলে আমার মনে হয় যে এটা জাতি হিসাবে মানুষ প্রত্যাশা করে যে যেইভাবে বিএনপির পক্ষ থেকে একের পর এক মানে চেষ্টা করে যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা নির্বাচনের, এবং এই পরিবেশ রাখার জন্য সেটা আপনাদের নেতাকর্মী থেকে শুরু করবে সর্বোচ্চ পর্যায়ের নেতারা শালীনতার মধ্যে রেখেই যে বক্তব্যগুলো দিচ্ছে, আমি মনে করি তার বিপরীত পক্ষে যে জোটটি আছে, জোটের আপনি ধরেন যে এই জোটের জামাত বলেন কিংবা অন্যান্য যারা আছে, তা একজন বললে কিন্তু পুরো জোটকেই কিন্তু সেই দায় দায়িত্ব নিতে হয়, সেটাই আর কি প্রত্যাশা করে এই জাতি। ডক্টর ফেরদৌস আরা খানম, আপনার কাছে একটু আসি। অনেকগুলো কথা আপা বলেছেন, আপনি যদি একটু এই বিষয়টি বলেন। একদমই সে তো সুস্পষ্টভাবে বলছেন যে জামাত আমির যেটি বলেছেন যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন, এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ব্যাপারে বরঞ্চ 10 দলীয় জোটের উপরে চালিয়েছেন, এবং আপনি শুনেছেন যে জামাতের শীর্ষ নেতাদের বক্তব্যকে তিনি সুন্দর বলছেন না, যে তারা কিছু বক্তব্য, সাথে সাথে বরগুনার একটি ঘটনাকেও সে কোট করেছেন। একটু যদি আপনার কাছ থেকে শুনি এই ব্যাপারে আপনি আপনার মন্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ আমার সহ আলোচক হেলিন জেরিন আপাকে এবং দর্শকবৃন্দকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। উনি যে কথাটি বলেছেন যে আমরা আসলে একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সরকার পরিবর্তনের অংশ হিসাবে কাজ করেছিলাম, সারা বাংলাদেশের সকল জনগোষ্ঠী কাজ করেছে এবং জামাত শিবির সহ সকল মানুষ এটার অংশীদার ছিল। তো স্বৈরাচার তারেক রহমান যে কথাটা বলেছেন সেটার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে ওনার তারেক রহমান অনেক শালীন সভ্য ভাষায় উনি কথা বলছেন। আপনারা জানেন যে বর্তমান জামাতে আমির সম্পর্কে একটি সারা বাংলাদেশে একটি মানে সুন্দর একটি ধারণা রয়েছে যে তিনি একজন মানবিক মানুষ, তিনি একজন কল্যাণকামী মানুষ, এবং চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগান তার মাধ্যমে তৈরি হয়েছে এবং তাকে নিয়েই এই বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে সকল দলকে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করছে। তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বরগুনার ওই বক্তব্যের জন্য উনি ক্ষমা চেয়েছেন এবং জামাতের পক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, ওনার ব্যক্তিগত বক্তব্য ছিল। আমি মনে করি এটি ঠিক নয়। আমি একটু অ্যাড করে দিই, সেটি হচ্ছে যে আপা আমরা দেখেছি গণমাধ্যমে ওই ভদ্রলোককে পার্টি থেকে ওনার পদ পদবি বহিষ্কার করা হয়েছে। জি, আর জামাতে যে উনি যে জায়গায় ছিলেন রুকন বা কি ওই জায়গাটায় তাকে স্টপ করা হয়েছে। জি, মানে সাংগঠনিকভাবে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য যে পদক্ষেপ নেওয়ার সংগঠন সেটি নিয়েছে জামাতের পক্ষ থেকে,
এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বক্তব্যটি সঠিক না, এবং এরকম একটি বক্তব্য বাংলাদেশে একটি বিদ্যাপীঠ সম্পর্কে, সর্বোচ্চ বিদ্যাপীঠ সম্পর্কে বলা উচিত হয়নি। তবে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমিরে জামাত যে বলেছেন যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন, আমি আমার সম্মানিত সহ আলোচকের দৃষ্টি আকর্ষণ করছি, সারা বাংলাদেশে নির্বাচনী ক্যাম্পেইনে জামাতের মহিলাদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ করা হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি অনেক যে বলে শেষ করতে পারবো না। জামাতের নারীদের যশোরে ঝিকরগাছা মহিলাদের উপরে হামলা করা হয়েছে, চুয়াডাঙ্গায় নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে, কুমিল্লায় হামলা করা হয়েছে, টাঙ্গাইলের গোপালপুরে হামলা করা হয়েছে, লালমনিরহাটে হামলা করা হয়েছে, ভোলার চরফ্যাশনে একজন মহিলা জামাতের মহিলা কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কান ছিঁড়ে নেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন মিরপুর, ঢাকায় সিটিতেই, এই রাজধানী শহরেই মিরপুরে কিভাবে মহিলা কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। এবং সবচেয়ে আরও বেশি মানে আমরা আশ্চর্য হয়েছি যে পাপিয়া আপার মতো একজন বড় নেত্রী, যিনি প্রকাশ্যে মানে বক্তব্য রেখেছেন যে ছাত্রী সংস্থার বা জামাতের কেউ যদি আসে, কোনো কথা নাই, 999-এ ফোন দিয়ে জানাই দিবেন, পুলিশে এসে ধরে নিয়ে যাবে, ঝামেলা শেষ। তাহলে কি নির্বাচনী প্রচারণার কাজ জামাতের মহিলারা করবে না? আমি এই প্রশ্ন রাখছি। এবং এটি যদি করা হয় তাহলে কি বোঝা যাচ্ছে যে 999 আসলে কি বিএনপির পক্ষ হয়ে কাজ করছে? তারা 999 খবর দেওয়া মাত্রই এসে জামাতের মহিলা, ছাত্র সংস্থা মহিলাদেরকে কেন ধরে নিয়ে যাবে? তারা তো নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, তারা তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না, এটি কেন করবে তারা? সুতরাং এর দ্বারা প্রমাণ হচ্ছে যে এই নির্বাচনী প্রচারণায় বিএনপি যেভাবে নগ্নভাবে মহিলাদের উপরে হামলা করছে। এবং আপনি দেখছেন যে মহসিন আলী নামে এক ভদ্রলোক, আজকে লাস্ট যে নিউজটা, যে উনি বলেছেন যে তাদের কাপড় খুলে নেওয়া হবে, মানে ন্যাকেটলি বলছেন যে কাপড় খুলে নেওয়া হবে। এটি খুবই মানে দুঃখজনক। আসলে এর দ্বারা বিএনপি যে ক্ষমতায় যেতে চায়, এবং আমরা মনে করি যে ক্ষমতায় গেলে তারা কীরকম আচরণ করবেন, বাংলাদেশের নারীরা তাদের কাছে নিরাপদ কিনা, এর একটি ডেমো হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। একটু আজকে তারেক রহমান তার ময়মনসিংহের বক্তব্যে আমি একটু কোট করি। উনি ঠিক কোট করা বলতে একদম হয়তো হুবহু হবে না, মূল কথা ছিল যে 91 থেকে তো বিএনপির সাথে একসাথে সরকার পরিচালনায় জামাত ছিল এবং 5 বছরই তাদের শীর্ষ নেতারা মন্ত্রিত্ব চালিয়েছেন। বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে তখন কেন ছিলেন, এটি তিনি প্রশ্ন তুলেছেন যে বিএনপির কেন সমালোচনা করছেন, বিএনপি খারাপ হলে একসাথে আপনারা কি করে পথ চললেন, তখন পদত্যাগ করে চলে যান নাই কেন? যদিও অনেক আগের কথা, কিন্তু তারপর এই প্রশ্নটি কিন্তু রেখেছেন। এই প্রশ্নটা তিনি রেখেছেন, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। জামাত ইসলামী বাংলাদেশ 91 সালে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছে নিঃশর্তভাবে। 2001 সালে ক্ষমতা গঠনের, রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সহযোগিতা করেছে এবং 2 জন মন্ত্রী সেই সরকারের অংশ ছিলেন, তারা এই অংশ ছিলেন। তো জামাত ইসলামের এই 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন 3টি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। আপনারা জানেন যে ফ্যাসিবাদের আমলে এই সরকার তাদের এনএসআই, ডিজিএফআই দিয়ে এই 2 জন মন্ত্রীর সমস্ত কর্মকাণ্ড, তাদের ফান্ড, তাদের কাজকর্মের সকল কিছু তন্ন করে খুঁজেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেটি খুঁজে বের করার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য যে তাদের বিরুদ্ধে কোনো একটি দুর্নীতির অভিযোগ তো পাওয়াই যায়নি, বরঞ্চ এটি দেখা গেছে যে তারাই একমাত্র মন্ত্রী যারা উদ্বৃত্ত ফান্ডকে রিফান্ড করেছেন তাদের মন্ত্রণালয়। এটি একটি এক্সাম্পল বাংলাদেশের ইতিহাসের জন্য, এটি একটি দৃষ্টান্ত মানুষের জাতির জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে কেন জামাত তাহলে তখন পদত্যাগ করেনি? জামাত পদত্যাগ যদি করতো তাহলে আমার মনে হয় বিএনপি আরও বেশি খারাপ অবস্থায় যেত, বরঞ্চ 3টি মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চালাতে পেরেছে, এটি একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। এবং তাদের যে দুর্নীতির মানে কথা, এটি জামাত ইসলাম বলে নাই। আপনারা জানেন টিআইবির রিপোর্টে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার রিপোর্ট এসেছে টিআইবির রিপোর্টে, এটি জামাত ইসলামের কোনো রিপোর্ট নয়। সুতরাং এটি আমি মনে করি যে টিআইবির এই রিপোর্ট
তৎকালে প্রকাশিত হওয়া রিপোর্ট, এবং তৎকালে সেই রিপোর্টে টিআইবি স্পষ্টভাবে বিভিন্ন বর্ণনা দিয়েছেন কিভাবে দুর্নীতি হচ্ছে, কিভাবে হাওয়া ভবনের মধ্যে কি হয়েছে, এগুলি এই পুরানো ইতিহাসগুলি আর এখানে আমি তুলতে চাই না। আশা করি আমরা সামনের দিন একসাথে চলবো, একসাথে গড়বো আমি বাংলাদেশ। খুব ছোট করে আরেকটু জানতে চাই, তা হচ্ছে যে আপা বলেছেন যে 10 দলীয় জোটের কোন প্রার্থী বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এটি আব্বাস ভাইকে নিয়ে এই যে এনসিপির পাটোয়ারির বক্তব্য বলেছেন। এই দায়ভার যদি তাই করে থাকেন তাহলে এই দায়ভার কি জামাত নিবে? না, 10 দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। এর আগেও যে বিএনপির সাথেও আমরা ঐক্যজোটে ছিলাম। জোট হয়ে থাকে সাধারণত নির্বাচনী জোট, এবং জোট হয়ে থাকে কখনো সরকার গঠনের জন্য জোট। কিন্তু কারো ব্যক্তিগত অ্যাক্টিভিটি, ব্যক্তিগত বক্তব্য, সেটি সেই ব্যক্তির উপরেই বর্তায়। কোনো জোট তাকে শিখিয়ে দেয় না যে আপনি এই বিষয়ে বক্তব্য রাখেন। তারপরেও আজকে আপনারা দেখেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে, এবং এটি তো আসলে গ্রহণযোগ্য নয়। নির্বাচনী প্রচারণা, নির্বাচনী কাজ আমরা প্রত্যেকে করব, প্রত্যেকে সমানভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করব, নারী পুরুষ সর্বশেষে সবাই মিলে। আপনারা জানেন যে জামাত ইসলামীর পুরুষদের পাশাপাশি মহিলাদের সমান অংশ রয়েছে যারা এই জামাতের অংশ হিসাবে নির্বাচনী প্রচারণায় কাজ করছে। কথা ধরেই আমি বলতে চাই, উনি বলেছেন জামাতে ইসলামে পুরুষের সাথে সাথে নারীরা সমানভাবে কাজ করছে। বাস্তবে কিন্তু তা দেখছি না। আপনি দেখেন এবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো জামাত ইসলামের জন্য নারীরা। আমরা মাফিয়া বলি কিংবা ফ্যাসিস্ট বলি, তারপর আমাদের বলতে হচ্ছে যে তারা নারীদেরকে অন্ততপক্ষেই করতো। এই তখন নারী এবার পার্লামেন্টে সবচেয়ে কম নারী ক্যান্ডিডেটরা কিন্তু প্রতিযোগিতা করছে। জামাত ইসলাম কোনো একটা নারীকেও নমিনেশন দেয়নি, অর্থাৎ তারা নারী নেতৃত্বই পছন্দ করে না, বিশ্বাস করে না। পছন্দ করে না মানে বিশ্বাস করে না, যে কারণে একজন নারী নেত্রীকে নমিনেশন দেয় না। তার রেজাল্ট কি? 51% ভোট, বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর 51% হচ্ছে নারী। এত কষ্টের বিনিময়ে যে নারীরা সামনের দিকে এগোচ্ছিল, সেই নারীদেরকে পিছনে নিয়ে যাওয়া হলো। এই জন্য একমাত্র দায়ী কিন্তু জামাত ইসলাম। এই প্রশ্নের উত্তর ওনাদেরকে দিতে হবে যে নারীদেরকে কেন নমিনেশন দিল না, নারীরা কেন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে না সরাসরি নির্বাচনে। দ্বিতীয়ত হলো যে এখানে আমরা নারীদেরকে এই পিছনে নেওয়ার ক্ষেত্রে জামাত ইসলাম এই যে ভূমিকাটা পালন করলো, এর জবাব কি দিবে? এর জবাব আমি আমার আগে থাকবে যে নারী ভোট যেন একটাও জামাত ইসলামে না যায়, কারণ নারীদেরকে এই পিছনে নিয়ে যাবে জামাত ইসলাম। সেটা একজন আমি নারী সচেতন নেত্রী হিসেবে আমার জীবনের শ্রেষ্ঠ সময় প্রায় 40 বছর আমি যেই রাজনীতি নারীর মানে অধিকার প্রতিষ্ঠার জন্য আমি অতিবাহিত করেছি, সেই একজন নারী নেত্রী হিসেবে আমি কখনো এটা সাপোর্ট করব না। দ্বিতীয়ত হলো এই গেল নারীদের এই যে ধরেন ওনাদের যে নারী কর্মীরা বিভিন্ন জায়গায় যে যায়, ইতিমধ্যে আপনি জানেন যে এটা নিয়ে একটা ব্যাপক কি হচ্ছে যে এই নারী কর্মীরা ম্যাক্সিমাম জায়গায় এখনো বাংলাদেশের, এটা তো ঠিক যে অনেক লোক বাংলাদেশের অসংখ্য লোক আছে যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, তাদের এই যে অসচেতনতার এটাকে ওনারা পুঁজি করে শোনা যায় যে ওনাদের পক্ষ থেকে যে প্রচারণাটা করা হয় সেটা হলো যে জামাত ইসলামকে ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। এই কারণে দেখেন বিএনপি কিন্তু এমন একটি দল, বিএনপি যে এবারই নির্বাচন করেছে তা না, বিএনপি তো অতীত দিনে অসংখ্য নির্বাচন করেছে। সেই নির্বাচনে তো এমন কোনো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসে নাই যে বিএনপি কখনো কোথাও যে বাধার সৃষ্টি করেছে, কোনো নারী প্রচারণাকারীদের কখনো বাধা দিয়েছে, এটা কিন্তু নাই। আমি মনে করি এবারও বিএনপি করবে না, কারণ এবারও এই নির্বাচনকে বানচাল করবার জন্য, এই নির্বাচনকে ডিলে করবার জন্য নানা রকমের কিন্তু বক্তব্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে শুনেছি। আমরা তাদের যে 10 দলীয় জোট তাদের পক্ষ থেকে নির্বাচন হতে দিব না, নির্বাচন যায় তা, কিন্তু বাংলাদেশের জনগণ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্য তারা অধীর অপেক্ষা। তাদের এমন প্রেশার আর অর্থনীতির আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটির ব্যর্থতার কারণে এই নির্বাচনটি কিন্তু দিতে হচ্ছে। আর
বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির পক্ষ থেকে আমরা সব সময় সহ্য করে গিয়েছি। আমরা এই গণতন্ত্রের লড়াইয়ের জন্য আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি যে তিনি যদি সুচিকিৎসা পেতেন, তাকে যদি অন্যায়ভাবে জেলে না নেওয়া হতো, তাহলে তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকতেন। তাই এরপর আপনি দেখেন যে এই নির্বাচনটি বাঁচেন, তাই এই যে এখন যদি সেই নারীরা এই যে ভুয়া তথ্য দিয়ে যদি তারা প্রচারণা করে আর সেখানে যদি সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তুলে, সেইটার দায়িত্ব কি বিএনপিকে নিতে হবে? আইন শৃঙ্খলা বাহিনী কি করে? তারা কেন এটা দিচ্ছে না? আমরা তো বারবার করে বলি বিএনপি তো আর ক্ষমতায় নাই, ক্ষমতায় তো অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের ঘটনা যেখানেই সংগঠিত হচ্ছে সেখানে ওনারা কেন আইনের আশ্রয় নিচ্ছে না? মানে দলীয়ভাবে আপনি সাপোর্ট করছেন না, তাই তো? ওনারা, আমরা তো অবশ্যই না, এটা তো সাপোর্ট করবই না। তবে এইটাও সাপোর্ট করি না যে এই মিথ্যা তথ্য, ভুয়ো তথ্য দিয়ে জান্নাতের কথা বলে এখন আবার কোনো জায়গায়, ওই যে মিরপুরে যেটা হয়েছে সেটা তো শোনা যাচ্ছে ওনারা অনেকের কাছ থেকে আইডি কার্ড চাচ্ছে, আইডি কার্ড নিচ্ছে, যেটার কারণে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলছে। আর সেটার দায়িত্ব তো বিএনপিকে দিলে হবে না। আমি আপনার কাছে এই কাজগুলো না, ফিরবো। আমি আরেকটু বিষয় বলি। দেখেন, উনি বিএনপির বিরুদ্ধে বলছে। জামাত ইসলাম ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে 100-র উপরে মাজার ভাঙ্গা হয়েছে। এই মাজারে বিশ্বাসী না কারা? সেই জন্য দায়ী কারা? এই মব কালচার কারা এখানে আনছে? তারপরে শিল্পীরা, বাংলাদেশ সব সময় কিন্তু এই যে মানে এটা বলবো, এটা 90% মুসলমানের দেশ বাংলা, কিন্তু ধর্মান্ধ না বাংলাদেশের মানুষ। সেই কারণে বাংলাদেশের মানুষ কিন্তু সকল ধর্মের জনগণ, মানে তারা যার যার অবস্থানে থেকে তারা তাদের ধর্মীয় বিশ্বাস যাতে অনুশাসন তারা পালন করতে পারে, সেইটাই কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। এবং বাংলাদেশের কৃষ্টি কালচার এটাকে সবসময় কিন্তু বাংলাদেশের মানুষ ধারণ করে। সেই জায়গায় দেখেন এখন কিন্তু কি হয়েছে, এই 36 জুলাই পরে এখন কিন্তু শিল্পীরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনি এই যে ব্যান্ড সঙ্গীত, কারা করে? প্রতিদিনে তো এই রকমের অবস্থা বাংলাদেশে ছিল না, এখন কারা করছে এটা? এই জন্য কিন্তু আমি না, গোটা বাংলাদেশের আজকে যারা মধ্যপন্থী যারা, তারা কিন্তু বলছে উগ্রপন্থার কিন্তু মানে উন্মেষ ঘটছে। উগ্রপন্থা এখন চারিদিকে উকিঝুঁকি মরছে, যে কারণে মাজার ভাঙ্গা হচ্ছে, যেই কারণে শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করতে পারছে না। তারপরে অভিনয় শিল্পীরা আজকে দেখেন বিভিন্ন জায়গায় তারা যে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে সেখানে তারা যাচ্ছে না, তাদের অনুষ্ঠান তারা বন্ধ করে দিতে হচ্ছে। এই জন্য দায়ী কারা? এই জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এটা কি আপনি জামাতকে দায়ী দিচ্ছেন? অবশ্যই। এই যে দেখেন প্রথম আলো, অবশ্যই এখানে সরকারের তো চরম ব্যর্থতা, কারণ সরকার এগুলো প্রোটেকশন দিতে পারছে না। প্রথম দায়িত্ব সরকার, আর দ্বিতীয় দায়িত্ব এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচি, ছায়ানটের উপরে যে আক্রমণ হলো, ভাঙ্গা হলো, করা হলো, মানে আগুন দেওয়া হলো, এই জন্য এইটা তো অতীত দিনে কখনো দেখা যায় নাই। এর জন্য তো এখন সাধারণ মানুষ দায়ী করছে তাদেরকে। সেই কারণে তাদেরকে যদি সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলে, সেটা তো বিএনপি। আমি আপনার কাছে ফিরবো, অনেকগুলো প্রশ্ন জমে গেছে। জি, ধন্যবাদ। উনি অনেকগুলি প্রশ্ন করেছেন, আমাকে সময় দিয়েন, আমি একে একে উত্তর দিব। আমি উনি প্রথম ওনার শেষের একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমার কাছে এটা একটা রিসিট আছে, প্লিজ যদি ক্যামেরাম্যান দেখান, যে ঢাকা চট্টগ্রাম 4 আসনের ওনারা এই যে মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার নিয়ে টাকা নিয়েছেন। এই যে আমার কাছে রিসিট আছে, আমি ছবি নিয়ে আসছি, এই ছবিটা যদি দেখান আপনারা প্লিজ। তো এই সুতরাং আমাদের জামাতের ব্যাপারে যে বলা হচ্ছে যে এটা করা হচ্ছে, তো এটার কোনো প্রমাণ তো দিতে হবে, হাওয়ার উপরে তো বললে হবে না, প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া কোনো কথা আসলে জনগণ গ্রহণ করবে না। তারপরে জামাতের উনি প্রথম প্রশ্ন করেছেন, আমি একে একে উত্তর দিচ্ছি। আপনি যদি সেখান শেষ থেকেই উত্তরটা দিচ্ছিলেন যেখানে, সেখান থেকে যদি একটু আসেন। তিনি বলছেন যে বিভিন্ন কারণে এই যে নারীদেরকে ভুল বোঝানো হচ্ছে, যে কারণে সাধারণ মানুষ জামাতের মহিলা কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এই গ্রামের তৃণমূল ওনাদের নমিনেশন দিল না কেন? এটি শেষ করুক আপা। তৃণমূল নারীদেরকে ভুল বোঝাচ্ছে জামাতের কর্মীরা, মহিলা কর্মীরা, সুতরাং
সেখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। এই যে আপনি যেটা বললেন যে মহিলাদের উপর হামলা হচ্ছে, আপা বলছেন যে এটি আসলে সাধারণ মানুষের প্রতিরোধ, এই কারণে এটি তো তিনি বলতে আমি চেয়েছেন। জি থ্যাংক ইউ আপনাকে। সাধারণ মানুষ প্রতিরোধ করছে, কিন্তু আমরা দেখছি যে জামাতের মহিলা কর্মীরা প্রচারণার ক্ষেত্রে লিফলেট বিলি করছে, নির্বাচনের যে কথা সেগুলি তারা বলছে, ভুল বুঝাচ্ছে বললে তো হবে না। কি ভুল বুঝাচ্ছে এটা আপনাকে প্রমাণ সহকারে বলতে হবে। কি জাতির বিরুদ্ধে কোনো কথা বলছে, দেশের বিরুদ্ধে কোনো কথা বলছে, বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এই ধরনের কোনো এক্সাম্পল, কোনো প্রমাণ সহকারে আপনাকে বলতে হবে। ভুল বুঝাচ্ছে এটা কোনো ফেক কথা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্যই তাকে এটা প্রমাণ করতে হবে। সেই জন্য জনগণের পক্ষ থেকে প্রতিরোধ আসছে না, বিএনপির পক্ষ থেকে হামলা করা হচ্ছে, এবং প্রত্যেক জায়গায় বিএনপির কর্মী নেতা এরাই করতেছে। এবং এই যে কাপড় খুলে নিবে বলছে, এর নাম মহসিন আলী, এবং সে এই কথাটা বলেছে যে এটা তো তার ছবি সহ চলে আসছে। এই যে আমার কাছে ছবিটা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যে তার ছবি সহ এখানে আসছে, যে উনি ওনার নাম হচ্ছে মহসিন আলী, উনি চুয়াডাঙ্গা 1 আসনের চিংলা ইউনিয়নের শরীফ গ্রুপের বিএনপি নেতা। আমি তথ্য প্রমাণ সহকারে আপনাকে বলছি। তো সুতরাং এইটা তো আসলে জনগণ কোনো বাধা দিচ্ছে না, জনগণ এর সাথে আসছে না, বরং জনগণ জামাতের সাথে দাঁড়িপাল্লার পক্ষে এবার দাঁড়িয়েছে, এবং যার পক্ষে দাঁড়িয়েছে বলেই আমার ধারণা যে ওনারা এইভাবে মহিলাদেরকে বাধাগ্রস্ত করছে তাদের কাজের ক্ষেত্রে। আর এরপরে উনি যেটা বলেছেন যে জামাত নারী প্রার্থী দেয়নি কেন, আপা আপনাদের কাছেও প্রশ্ন করি যে আপনি তো অনেক বছর নির্বাচন করেছেন, তো আপনাদের কতজন নারী প্রার্থী দিয়েছে? এবার জামাত ইসলামী নারী প্রার্থী না দেওয়া সত্ত্বেও জামাতের মহিলারা কাজ করতে ময়দানে কোনো নিরাপত্তা পাচ্ছে না, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রেখে ময়দানে কাজ করতে পারছে না। এইরকম যখন বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি, যেখানে একজন নারী নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে পারি না, সেখানে পরিবেশ তৈরি হোক এবং প্রেক্ষাপট তৈরি হোক, অবশ্যই নারী প্রার্থী দেওয়া হবে এবং নারীরা ময়দানে নামবে। আর সেই জন্যই আমরা টেস্ট কেস হিসাবে দেখছি যে বিএনপিরা কিভাবে জামাতের নারীদেরকে গ্রহণ করছে, কিভাবে জামাতের নারীদেরকে অ্যাকসেপ্ট করছে, এটা আমরা দেখছি। এবং আপা বললেন, আপা অনেয়ারে বললেন যে আমি বলবো নারী ভোটাররা যেন না ভোট দেয়। ঠিক আছে, আমি আপনার এটা জনগণের সামনে ছেড়ে দিলাম। জনগণ যদি ভোট না দেয় জামাত নির্বাচিত হবে না। আর যদি নারী ভোটাররা জামাতের এই সমস্ত নারী নেত্রীদেরকে, নারী কর্মীদেরকে, জামাতের প্রার্থীদেরকে, জামাতের আদর্শকে বিচার করে ভোট দেয়, ইনশাল্লাহ জামাত বিজয়ী হবে। নারীদেরকে পেছনে নিয়ে যাচ্ছে জামাত, এটি বলেছেন। এবং মব কালচার বা বিভিন্ন জায়গায় হামলার জন্য আপা জামাতকে দায়ী করছে। এগুলি পুরানো কাসুন্দি, ফ্যাসিবাদের আমল থেকে এই কাহিনী চলে আসতেছে। ফ্যাসিবাদ কোনো জায়গায় যদি মশামাছিও মারা যেত তাও জামাত শিবিরকেই দায়ী করতো। সেইটাই হচ্ছে এখানে। ব্যান্ড সঙ্গীত বন্ধ করে দিছে, মাজার ভেঙেছে, এগুলির জন্য উনি জামাত শিবিরকে দায়ী করেছেন। এই ব্যান্ড সঙ্গীতের যারা ধারক বাহক, এই জেনজিরা, এই জেনজিরাই ব্যান্ড সঙ্গীতের ধারক বাহক, তারাই শোনে, তারাই এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। আপনি তো দেখেছেন যে এই সকল জেনজিরা সকল বিশ্ববিদ্যালয় নির্দ্বিধায় কিভাবে, শুধু ছেলেরা না মেয়েরা পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলে ছাত্র শিবিরের সাদি করা সর্বোচ্চ ভোট পেয়েছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আপনারা বা ফ্যাসিবাদরা যে সমস্ত কথাগুলি রটিয়েছিল সেগুলি আসলে এই তরুণ প্রজন্ম গ্রহণ করেনি, এবং সেই জন্য গ্রহণ করেনি বলেই সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, শুধু সাকসু হইতে দেওয়া হয় নাই, এটি ছাড়া সকল বিশ্ববিদ্যালয় সংখ্যাগরিষ্ঠ আসনে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা বিজয়ী হয়েছে। সুতরাং এই যে কোনো কাজের জন্য আমরা তাদেরকে দায়ী করব বা তাদের উপরে দোষ চাপিয়ে দিব, এটা কখনোই জনগণ গ্রহণ করেনি। এবং জনগণ বিচার করে, তাদের বিবেক আছে। এবং এখন ডিজিটাল যুগ, সব কিছু অন এয়ারে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, মানুষ দেখছে, বিচার করছে, সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও জনগণ দেখবে, বিবেক দিয়ে বিচার করবে, সোশ্যাল মিডিয়া দেখে বিচার করবে, বিবেক দিয়ে বিচার করবে এবং সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ ডক্টর ফেরদৌসা খানম। আমি হেলেন্দ্রিন খান। শেষ জায়গায় থেকে একটু শুরু করতে চাই। যেমন আজকে জামাতের আমিরও এই খুলনা সমাবেশে বলেছেন যে নির্বাচনের ফল 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতোই হবে। একই রকমই কথা বললেন ডক্টর ফেরদৌসা খানম যে জেনজিরা শিবিরকে ভোট দিয়েছে, তো আপনারা তাদেরকে অভিযুক্ত যতই করেন না কেন, তার প্রত্যাশা হচ্ছে যে নারীরা তাদেরকে ভোট দিবেন এবং সেই নারীদের ভোট তারা পাচ্ছেন।
এটি তার প্রত্যাশা। তাহলে নারীদের জায়গা থেকে আপনারা কি ভোটে পিছিয়ে পড়বেন মনে হচ্ছে? আমার মনে হয় না, কারণ আপনারা যদি অতীত দিনের যে নির্বাচনগুলো দেখেন, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91, 96, 2001 এবং 2008-এর যে নির্বাচন হয়েছে, বিশেষ করে 91, 96 আর 2008-এর নির্বাচনটা আমি ওটা ফ্রি ফেয়ার ইলেকশন বলবো না। তো এই তিনটি নির্বাচনে কিন্তু বিএনপি সর্বোচ্চ নারী ভোট পেয়েছে এবং নারী ভোট সবসময় বিএনপির পক্ষেই যায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশের নারীরা, যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই করি, যখন মাফিয়া ফ্যাসিস্ট সরকারটি ছিল তখন কিন্তু আমি এই হিজাবটি নিতে আমি ভয় পেতাম, কারণ কখন তাকে আমাকে আবার জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাকে না গ্রেপ্তার করা হয় এবং জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাকে নির্যাতনের শিকার হতে হয়। ঠিক একইভাবে আজকে কিন্তু এই হিজাব ছাড়া মেয়েরা চলতে আবার ভয় পাচ্ছে। এই দুটাই তো এই জাতি কখনো প্রত্যাশা করে না। সেই কারণে এই দুটার মধ্যবর্তী জায়গাটা হচ্ছে বিএনপি। এই জন্য নারীরা সবসময় বিএনপিকে পছন্দ করে, কারণ মধ্যপন্থী দলটি হচ্ছে বিএনপি। এখানে যেমন ধর্মে চরম বিশ্বাসী থাকতে পারবে। এই যে এখন যারা এই যে হিজাব ছাড়া চলে তারা এখন স্বাধীনভাবে চলতে পারছে না, তারা ভয় পাচ্ছে, তাদেরকে ভয় পাচ্ছে এই যে জামাত ইসলাম শিবিরদেরকে তারা বিভিন্নভাবে টল করছে। এবং আপনি দেখেন এখন কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু ভয় পায়, কারণ একদিকে প্রকাশ্যে তারা যেমন চলতে ভয় পায়, এবং যারা একটু ফেমাস, যারা ধরেন এই টক শোতে বলেন, শিল্পী বলেন, কিংবা অভিনয় শিল্পী বলেন, অথবা ইউটিউবার বলেন, তাদের ইসে যান, মানে কমেন্টসে যান, সেখানে তাদেরকে কিভাবে মানে নানা রকমের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে এই জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জন্য কিন্তু এই জামাত ইসলামের উগ্রপন্থাকেই কিন্তু দায়ী করা হয়। আরেকটা বলেছেন যে জেএনজির ভোট ইসে কি যেন জামাত ইসলামকে দেওয়া হয়। শুনেন, জিএনজির ভোট জামাত ইসলামকে দেওয়া হয়, এটা কিন্তু আপনি আগে যদি এটা আমি একটু পেছনে যেতে চাই, স্বাধীনতা যুদ্ধের পরে আপনি জানেন যে যখন ওই যে ডাকসুর নির্বাচন হয়েছিল, ছাত্রলীগ সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সেই সময় কিন্তু তারা জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে জাতীয় নির্বাচনে কয়টা সিট তারা পেয়েছিল? কোনো সিট কিন্তু তারা পায় নাই। এবং অতীত হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখি যে ধরেন বিভিন্ন ডাকসুর যে কয়জন ভিপি হয়েছে তারা কয়জন মানে জাতীয় সংসদে আসতে পেরেছে। কাজেই ছাত্র সংসদ নির্বাচন আর হলো জাতীয় নির্বাচন একটা ভিন্ন প্রেক্ষাপট। হেলেন আপা বলেছেন যে তিনি তার এই সরল স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই, যে হিজাব পরা অবস্থায় ফ্যাসিবাদের আমলে তিনি ভয় পেতেন। কিন্তু আমি বলতে চাই যে এটি ফ্যাসিবাদেরই একটি নিদর্শন ছিল। বর্তমান সময়ে হিজাব ছাড়া মেয়েরা ভয় পায়, এটির তো প্রমাণ আমি আবারও রিপিট করছি যে এটি আসলে ডাকসুর জিন্স প্যান্ট শার্ট পরা মেয়েরাও বলছে যে আমরা ভোট দিয়েছি ছাত্র শিবিরকে এবং আমরা ওদের কাছেই সবচেয়ে নিরাপদ মনে করি। তো এখানে তো আমরা সারা 5টা ইউনিভার্সিটির মানে ঢাকা বাংলাদেশের 5টা বড় বড় ইউনিভার্সিটিতে একটি এক্সাম্পল যদি কেউ দেখাতে পারে শিবির কোথাও কোনো মেয়েকে জোর করে হিজাবের কথা বলেছে, এরকম কোনো এক্সাম্পল কোথাও দেখাতে কেউ পারবে না। বরং আমি বলবো সবাই এই অল্প সময়ে ডাকসুর কাজে, ছাত্র শিবিরের কাজে সবার কাছে তারা বাহবা কুড়িয়েছে। এবং উগ্রপন্থা দল হিসাবে উনি জামাতকে একটি ট্যাগ দিয়েছেন। আমি বলবো যে জামাত সারা বিশ্বের কাছে একটি উদারপন্থী ইসলামিক দল হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সারা বিশ্বের মানুষের কাছে এটির জন্য জামাতের আমির সকলের কাছে নন্দিত হয়েছেন। সুতরাং উগ্রপন্থা জামাতের মধ্যে নয়। আপনি কিছুদিন আগে দেখেছেন একজন অভিনয় শিল্পী, তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল যে তিনি বলেছিলেন যে আমি জামাতকে পছন্দ করি, আমি জামাতকে চাই। তখন কেউ একজন প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে আপনি যদি জামাত যদি আসে তাহলে তো আপনি যে পোশাক খোলামেলা পোশাক পরে আছেন সেটি পরতে পারবেন না। তিনি স্পষ্ট ভাষায় অকপটে বলেছেন আমি পরবো না, তবুও আমি জামাতকে চাই। সুতরাং আমি বলতে চাই যদি আমরা জনগণের উপরে ছেড়ে দেই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ
জনগণ উইল ডিসাইড যে কে আসলে উগ্রপন্থী, কারা মানুষকে জোর করে হিজাব পড়াবে এরকম ভয় পায়। বরং আমি বলতে চাই যে জামাত ইসলামী কিছুদিন আগে পলিসি সামিটে তার পলিসি ডিক্লেয়ার করেছে এবং এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে জামাত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং নারীদের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজলভ্য করার জন্য, যাতে করে ট্রেনে সমস্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া যায় সেগুলির ব্যাপারে অগ্রসর ভূমিকা পালন করবে এবং নারী বান্ধব একটি কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। যেসব জায়গায় নারী বান্ধব পরিবেশ নাই সেগুলিকে আরও নারী বান্ধব করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নেবে। একটা প্রশ্ন আপনাকে আমি করি, সেটি হচ্ছে যে যেমন আপনি আপার অভিযোগগুলো আপনি জবাব দিয়েছেন, সেখানে আপনার আপা বলেছেন যে বট বাহিনী অনেক সময় আক্রমণ করে, কিন্তু আবার ধর্মের নামে যা হয় এই উগ্রবাদী যে বিষয়গুলো, যদিও দেখেছি যে এর বিরুদ্ধে জামাতও বিবৃতি দিয়েছে মাজার ভাঙা অন্য জায়গায়, তো সেখানে সবগুলোর দায়ভার জামাতের উপর কেন যে বর্তায় বা সবাই মনে করে কেন যে এর পেছনে হয়তো জামাত থাকতে পারে, এটির কি কোনো ব্যাখ্যা আছে? সবাই মনে করে না, এটা কিছু সংখ্যক মানুষ মনে করে এবং তারা প্রচার করে। সবাই মনে করলে কারা ভোট দিল এই সমস্ত জায়গায়, কারা জামাতের কর্মী রোকন হয়ে আমাদের সাথে কাজ করছে, কারা ময়দানে আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং সারা বাংলাদেশে জামাত প্রার্থী দিয়েছে, সেই সকল প্রার্থীতে এলাকায় জামাত নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা তো এই মানে ট্যাগ লাগাচ্ছে না। এবং মাজার ভাঙার ক্ষেত্রে আমি বলবো যে মাজারে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে এবং সেটার যদি কোনো প্রতিরোধ করা প্রয়োজন হয়, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবে। কোনো ব্যক্তি আইন তার নিজের হাতে তুলে নেবে না, এটি আমরা চাই না। জামাতের যে সমাবেশ নারীদের এই প্রথমবারের মতো প্রকাশ্যে, তো সেটি কি কোনো দলের বিরুদ্ধে, মানে বিএনপি কর্মীদের বিরুদ্ধে, না ওভারঅল নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য? না, আমরা স্পেসিফিক্যালি আমি অনেকগুলি উদাহরণ আপনাকে তুলে ধরেছি। সারা বাংলাদেশে অসংখ্য জেলায় জেলায় প্রকাশ্যে আমাদের জামাতের মহিলাদের উপরে এইভাবে নির্যাতন করা হচ্ছে, মানে দৈহিকভাবে নির্যাতনটা চলে যাচ্ছে। এখন এটাকে আসলে বন্ধ করতে হবে, এটি আমাদের একটি প্রতিবাদ। এবং আমি আশা করি বিএনপি একটি অনেক বড় দল, তাদের এই বড় দলের যদিও লাগাম তারা টেনে ধরতে পারছেন না, আমি আশা করব যে তারা এই জিনিসটা খেয়াল করবেন এবং তাদের লাগাম টেনে ধরবেন। এটি যেমন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে, আমি মনে করি এটি তাদের ইমেজকেও নষ্ট করছে এবং সেই জন্য এই সব কিছুর বিরুদ্ধেই জামাতের এই সমাবেশ, এই প্রতিবাদী সমাবেশ। এবং আপনি আগেই বলেছেন যে জামাত ইসলামের ইতিহাসে এটি হচ্ছে প্রথমবারের মতো জামাতের মহিলা বিভাগ প্রকাশ্যে ময়দানে এসে এই প্রতিবাদ সমাবেশ করছে এবং এটি একটি জবাব অলসো যে জামাতরা প্রকাশ্যে মহিলারা অংশগ্রহণ করে না পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে, এটি একটি তার প্রমাণ অলসো যে তারা প্রকাশ্য ময়দানে আসছে এবং তারা কাজ করছে। সেটি হচ্ছে যে বিএনপির লাগাম টানতে পারছে না শুনছিলেন, এবং এই সমাবেশ সুনির্দিষ্টভাবে আক্রমণের বিরুদ্ধে বলছেন। এটির মাধ্যমে কি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে দু দলের মধ্যে, না আরেকটু খারাপের দিকে আবার চলে যেতে পারে? দেখেন, ওনারা যেটা বলছে সেটা আমার কাছে অনেকটাই মনে হয় যে অপপ্রচার। জামাত ইসলাম এমন সংগঠন যে তার নারীকে প্রোটেকশন দিতে পারে না, তারা কি জয়লাভ করবে? আমার জাতীয়তাবাদী দলের প্রথম প্রোটেকশন হলো আমার দল আমাকে প্রোটেকশন দিবে। আমার দল যদি আমাকে প্রোটেকশন না দিতে পারে তাহলে সেই দল করে লাভটা কি? এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যে জামাত ইসলামের নারীদের উপরে সেই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটিস, সেই ধরনের যদি কিছু কেউ করে থাকে, আমি মনে করি না জাতীয়তাবাদী দল কখনো এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। বিচ্ছিন্ন কোথাও কোথাও দু একটি যদিও হয়ে থাকে, কিন্তু সাথে সাথে সেটা কিন্তু দলের পক্ষ থেকে আমরা অ্যাকশন নিয়ে থাকি। আর এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে সরকারের বিভিন্ন মানে কি বলবো ইনস্ট্রুমেন্টস আছে, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে এবং আপনি জানেন যে আমাদের সেনাবাহিনীও কিন্তু তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। সেখানে ওনরা এরকম একটা মানে কি বলবো একটা
একদম সরাসরি এটা ঢালাও একটা অভিযোগ দিলেই সেটা যে এই জাতি মানে গ্রহণ করবে সেটার কোনো কারণ হতে পারে না। তো কাজেই আমি মনে করি যে এই ধরনের অভিযোগ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এটা একটা অপপ্রচার। প্রথমত ওনারা সেই প্রোটেকশন দিতে পারছে না, ওটা ওনাদের ব্যর্থতা। আর সেটা যদি ওনারা প্রথম স্বীকার করতে হবে এটা জামাত ইসলামের চরম দুর্বলতা, তারা তাদের নারীদের প্রোটেকশন দিতে পারছে না। তাহলে মহিলা দল কি কোনো আমরা স্বাগত জানাই, আমরা তো চাই যে নারীদের নিয়ে জামাত ইসলাম ও নারী, কিন্তু জামাত ইসলাম কোনটা নিবে? জামাত ইসলাম কি ইসলামের না? জামাত ইসলাম কি একটা ধর্মভিত্তিক মানে দল না? জামাত ইসলাম ধর্মীয় অনুশাসনের জামাত ইসলাম নিজেই তো নিজের কন্ট্রাডিকশন, জামাত ইসলাম নিজেই তো নিজের অবস্থান পরিষ্কার করতে পারছে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো পন্থা, যে কোনো মিথ্যা তথ্য, যে কোনো অপপ্রচার করে বিএনপিকে মানে ঘায়ল করতে চাচ্ছে। যেটা আওয়ামী লীগ করতো, যেটা ফ্যাসিস্টরা করতো, স্বৈরাচাররা করতো, বিএনপিকে নানা রকমের ছোট করার জন্য চেষ্টা করতো। কিন্তু এই জাতি বিএনপিকে অতীত দিনও দেখেছে, বিএনপিকে অনেকবার ভোট দিয়েছে, ক্ষমতায় দেখেছে। এই ধরনের অভিযোগ দিয়ে বিএনপিকে কখনো ছোট করা যাবে না। অনেক ধন্যবাদ। আপনারা নিরাপত্তা জামাত দিতে পারছেন না, এটি শুনেছেন। জি জি, একদম এই কথাটির জবাব দিতে চাই। জামাত তার নারীদের প্রোটেকশন দিতে পারছে না। গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় জামাত কি তার বডিগার্ড দিয়ে দিবে মহিলাদের সাথে, তার নারী কর্মীদের সাথে, যে একজন করে বডিগার্ড, 10 জন 5 জন করে বডিগার্ড দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে? এটা তো কোনো বাস্তব চিত্র নয়। নির্বাচনের মাঠে সকল নির্বাচনের কর্মী, সকল নেতা কর্মীরা ময়দানে নামবে, কাজ করবে, সকল লোকের ডোর টু ডোর ক্যাম্পেইন হবে। এটা পৃথিবীর ইতিহাসে আছে। জোরান মামদানি থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত সবাই ডোর টু ডোর ক্যাম্পেইন করে, মানে প্রচারণা চালায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এবং জামাত ইসলামের নারীরা সেই ক্যাম্পেইনে, সেই প্রচারণার অংশ হিসাবেই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনারা এগুলি পত্রপত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, ছবি সহ আসছে। এবং জামাত বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করেছে এবং সংবাদ সম্মেলন করেও এটার প্রতিবাদ জানিয়েছে। জামাতের মহিলা উইং নেমেছে, বিএনপির মহিলা দল যদি সমানভাবে না মাঠে নামে তাহলে কি আমরা ওয়েলকাম করি, আমরা ওয়েলকাম করি। এবার প্রথম নির্বাচন করে না, অনেক বছর যাবত করে। এবং নির্বাচনের সময় মহিলা দল কি কি অ্যাক্টিভিটিস করতে হবে সেটা বিএনপি জি, আমি অবশ্যই মনে করি যে বিএনপি অনেক নির্বাচন করেছে, তারা জানে এবং তারা জেনে শুনেই এই যে হামলা করছে এটাও তারা জেনে শুনে করছে। আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, আপা কিন্তু জবাব দেন নাই। পাপিয়া আপা এত উল্লেখযোগ্য একজন নেত্রী, উনি যে 999 খবর দিতে বললেন, আপনারা কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমি দেখি নাই। পাপিয়া পার এই বক্তব্য আমি দেখি নাই, ভাইরাল হয়েছে, আপনি চাইলে দেখতে পারবেন। আমি দেখি নাই। প্রথমত জি আপা, আপনি চাইলে দেখতে পারেন, আমার কাছে রেকর্ড আছে, আমি চাইলে সময় থাকলে দেখাবো। সে টক শোতে আসে, তার আপনাদের যে প্রতিনিধি থাকবে তাকে তো প্রশ্ন করতে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দলগতভাবে তার বিরুদ্ধে আপনাদের উচিত একটা পদক্ষেপ নেওয়া। সে পার্টির ইমেজকে নষ্ট করেছে, জনগণের সামনে তার যে এই পার্টি ইমেজ সেটাকে সে নষ্ট করেছে। মনে হচ্ছে যে 999 বিএনপির লোকরা বসে আছে, মহিলারা গেলেই তাদেরকে ধরাই দেওয়া। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফেরদৌসা খানম এবং রূপ প্রকাশ। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান, আপনাদের দুজন কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে অগণন মানুষের রক্তের বিনিময়ে আবার সেই একটি নতুন করে আবার আমরা বাংলাদেশকে পেয়েছি, সেই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার ফিরে আসুক, যেখানে যারা দায়িত্ব পাবেন তারা একটি কল্যাণমূলক দেশ হিসাবে আগামীর বাংলাদেশকে গড়ে তুলুন। আর সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।